আসসালামু আলাইকুম। আমি তানজিমা শর্মিন, প্রভাষক, আইসিটি ডিপার্টমেন্ট, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, তোমাদের আজকের বিষয়টি শেখানোর পূর্বে আমি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। তোমরা সবাই জানো আমাদের দেশের পরিস্থিতি এখন কেমন। অবশ্যই বাড়িতে থাকবে, সাবধানে থাকবে, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর বাবা মায়ের কাজে সাহায্য করবে। আচ্ছা, আমরা যে ধারাটি আজকে ধারা সম্বন্ধে জানবো, সেখানে আমি খুব সিম্পল একটা যোগের ধারা থেকে তোমাদের বর্ণনা করে শেখাবো। দেখো, এখানে আমি একটা খুব সিম্পল ধারা দেখিয়েছি, 1 + 2 + 3 +... n। এখানে তোমাদের প্রশ্ন থাকবে যে এই ধারাটি, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, এখানে এই ধারাটির যোগফল নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট তৈরি করো। এরকম ভাবে তোমাদের প্রশ্ন থাকবে। তো সেই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, আমরা ফ্লোচার্ট থেকে শুরু করছি। স্টার্ট, ইনপুট, এখানে আমরা প্রাথমিক মান নিয়ে নিব। ধারার প্রথম মান, ধারাটা যদি যোগের হয় 0, যদি গুণের হয় 1। আমি এটার ব্যাখ্যা করব, একটু ধৈর্য ধরো তোমরা। এই হচ্ছে আমাদের এই ধারাটার ফ্লোচার্ট। এখন এখানে আমি দেখো, তোমরা এর আগে যে ফ্লোচার্টগুলি শিখেছিলে সেগুলিতে কিন্তু আমরা অনেক চলক ব্যবহার শিখেছি। ABC যুক্ত করা, ABC এর মধ্যে বড় ছোটকে বা XYZ বা এস, সাম, যোগফল, এভারেজ বের করা। তো এগুলিতে আমরা বিভিন্ন চলক ব্যবহার করেছি। চলক সম্বন্ধে একটু ক্লিয়ার করে দেই তোমাদের। চলক হচ্ছে ইংলিশে যে অ্যালফাবেটগুলি আছে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু চলক। তোমরা যে কোনোটা ব্যবহার করেই কিন্তু এই ফ্লোচার্টগুলি ইউজ করতে পারো, বা অ্যালগরিদমে ব্যবহার করতে পারো, অথবা প্রোগ্রাম যখন শিখবে প্রোগ্রামে ব্যবহার করতে পারবে। এখন এই ফ্লোচার্ট দেখে আসলে তোমরা বুঝবে না যে এখানে কি করলাম, কিভাবে এই ধারার যোগফলটা বের হবে। আমি একটু ব্যাখ্যা করছি, খেয়াল করো। এই যে 1, 2, 3 থেকে n পর্যন্ত এই প্রত্যেকটাকেই আমি এক একটা i ধরে নিয়েছি। প্রত্যেকেই আসলে এক একটা i। এখানে দেখো ইনপুট n দিয়েছি, অর্থাৎ এখানে n এর মান আমি যেটা ফিক্সড করে দিব সেই অনুযায়ী ধারাটার যোগফল নির্ণয় হবে। তুমি যদি এখানে n এর মান 10 দাও, তাহলে ধারাটা 10 এ গিয়ে স্টপ হয়ে যাবে এবং তখন আমরা এই পুরো যোগফলের একটা মান পাবো। তার মানে একটা ধারাতে যে অ্যালফাবেট থাকে, একটা ধারাতে যদি সবগুলি সংখ্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার ইনপুট দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি সেখানে অ্যালফাবেট থাকে, অবশ্যই সেটাকে ইনপুট হিসেবে দেখাতে হবে, কারণ এই অ্যালফাবেটের ভ্যালু যে কোনোটা হতে পারে, যে কোনো একটা সংখ্যা এটার ভ্যালু হতে পারে। ওকে, এরপরে আমরা আসি আই তে। আমি এখানে লিখে দিয়েছি এইটা প্রত্যেকেই এক একটা আই। বিষয়টা এরকম, তোমাদের হয়তো মনে হতে পারে যে 1 ও আই, 2 ও আই, 3 ও আই কেন? এই ধারার প্রত্যেকটা মানকে আমরা আসলে আই বলছি। বিষয়টা এরকম যে তোমরা প্রত্যেকেই আমার স্টুডেন্ট, কিন্তু প্রত্যেকেরই কিন্তু কোড ভিন্ন। যেমন এখানে একটা আয়ের সাথে আরেকটা আয়ের মান কিন্তু ভিন্ন। বিষয়টা অনেকটা এরকম যে তোমাদেরকে সামগ্রিকভাবে আমরা বলি স্টুডেন্ট, কিন্তু প্রত্যেকের রোল নাম্বার বা কোড হচ্ছে ভিন্ন। তো আমরা এখানে এই ধারাটার প্রথম মান, এই আইটা এখানে লিখে নিয়েছি, i = 1। এটা ছিল আসলে এই 1টা, যেটা হচ্ছে প্রথম মান। আর এসটা কি? এস হচ্ছে সাম বা সামেশন বা যোগফল। এটা আসলে আমরা যে আনসারটা পাবো, এই দেখো এখানে হচ্ছে এস আছে, যে এসটা আমরা প্রাথমিক একটা মান ধরে নিচ্ছি।
আমরা কেন মান ধরছি? কারণ ধারাতে যোগটা হয় ধারাবাহিকভাবে অথবা গুণটা হয় ধারাবাহিকভাবে, এই জন্য আমরা প্রথমে একটা মান ধরে নেব, সেই মান অনুযায়ী আমরা যোগ অথবা গুণের কাজটা করতে থাকব। এই যে ইকুয়াল আমরা এস দিয়েছি, এই এসটাই তো আসলে আমরা যোগফলটা নির্ণয় করছি, তো এই এস এর একটা প্রথম মান আমাদের দিতে হয়। যখন এটা যোগের ধারা হয়, অর্থাৎ এই যে যোগ চিহ্নগুলি থাকে, তখন আমরা এখানে এস এর মান ধরে নিই 0, এবং গুণের ধারা থাকলে আমরা এস এর মান ধরে নিই 1। এটা আমি ডিটেইলে আরো একটু পরে গিয়ে বোঝাবো কেন আমরা এস এর মান 0 ধরছি। কারণ আমরা যখন কোনো কিছু যোগ করি তখন আমরা 0 থেকে শুরু করি, আর গুণ করলে আমরা 1 থেকে শুরু করি। বিষয়টা এরকম যে তোমাকে 5 আর 6, 5 এবং 6 আমি যোগ করতে দিয়েছি। তুমি যদি 0 থেকে স্টার্ট করো তাহলে 5 এবং 6 যোগ করলে তুমি পাবে 11। কিন্তু যদি আমি গুণ করতে দেই, তুমি 0 দিয়ে শুরু করো, তাহলে কিন্তু তুমি 0 পেয়ে যাবে। তো 0 দিয়ে তুমি গুণের কাজ করতে পারবে না, 1 দিয়ে শুরু করতে হবে, আর যোগফল যখন করবে তখন তুমি 0 দিয়ে স্টার্ট করবে কাউন্টিংটা। ওকে, আমি এখানে মানগুলো লিখে দিচ্ছি। ধারাতে যদি বর্ণ থাকে তবে ইনপুট হবে। একটু আগেই কিন্তু কথাটা বলেছি যে কোনো ধারাতে যদি বর্ণমালা থাকে সেক্ষেত্রে ইনপুট হবে, অন্যথায় কোনো ইনপুট বক্স প্রয়োজন নেই। আর এই আয়ের মান এখানে হয় ধারার প্রথম মান, এটা হচ্ছে ধারার প্রথম মান। সবসময়তে আয়ে আমরা ধারার প্রথম মান লিখবো। ধারা যে সবসময় 1 দিয়ে শুরু হবে নট নেসেসারি। যখন জোড় সংখ্যার ধারা হয় তখন কিন্তু এটা 2 + 4 + 6 এভাবেও শুরু হতে পারে, অথবা যে কোনো জায়গা থেকে ধারা শুরু হতে পারে, যে কোনো সংখ্যা থেকে। সেই জন্য আমরা এই আইতে সবসময় ধারার প্রথম মান লিখবো। এখানে আয়ের পরিবর্তে তোমরা সি ইউজ করতে পারো, এক্সও ইউজ করতে পারো, যে কোনো একটা চলক ইউজ করতে পারবে। ওকে, আর এস হচ্ছে, এস এর মান 0 আমরা কখন লিখি? যখন যোগের ধারায় s = 0 বসবে এবং গুণের ধারায় s = 1 বসবে। যোগের ধারায় s এর মান হবে 0, গুণের ধারায় হবে 1। এ পর্যন্ত কিন্তু আমি তোমাদের ডিটেইলে বলেছি। এখন আসি আমি শর্তে। এখানে শর্তটা কি খেয়াল করো তো, এই i যতক্ষণ না n পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা s এর মানটা পাচ্ছি না। অর্থাৎ এখানে i এর মানটা বাড়তে বাড়তে যখন n এর মান নির্দিষ্ট একটা ইনপুট সে পাবে, ধরো এখানে আমি 5 দিলাম, তাহলে এই আইটা n এ গিয়ে কি পাবে? 5 পাবে। তারপরে সে যোগফলটা নির্ণয় করবে। এখানে তাহলে i is greater than n, অর্থাৎ তুমি যদি সাপোজ তুমি ধরে নাও n = 5, তাহলে i এর মান যে আমরা 1 থেকে স্টার্ট করেছি, এটা দেখো, এটা কি সঠিক? এই লজিক্যালি কি এটা ঠিক আছে? 1 is greater than 5, এটা কিন্তু ভুল। ভুল মানে আমরা নোতে যাব, ডিসিশনে নোতে যাব, আর নোতে গিয়ে আমরা কি কাজ করছি? s = s + i, i = i + 1। এটা কিন্তু আমরা দুটো প্রসেস বক্সে করতে পারি, আবার একটার মধ্যেও করতে পারি, দুটোই কিন্তু কারেক্ট। আচ্ছা, প্রথমটা দেখো, s = s + i। এখানে আমরা s অর্থাৎ এই মানটা বের করার চেষ্টা করছি। কার সাহায্যে? এই দুটোর সাহায্যে, কারণ প্রথমে আমি এই দুটো মান ধরে নিয়েছি, একটা 1 আর একটা 0, এই দুটো যোগ করছি। যোগ করার পরে এখানে এসে আমি কি করছি? i এর এখানে i + 1, অর্থাৎ i এর মান যে এক এক করে বাড়ছে, এই বাড়তি মানটাকে আমি এটার সাথে যোগ করে দিচ্ছি, অর্থাৎ এই পাশাপাশি দুটো মানের যে ব্যবধান সেটাকে ব্যবহার করছি। এখানে আমাদের একটা জিনিস শিখে রাখতে হবে, এই যে দেখো এখানে ধারাটা আমি তোমাদের দেখিয়েছি যে এই লজিকটা ভুল, কিন্তু এমনও হতে পারে ধারাটা উল্টো। ধরো ধারাটা শুরুই হয়েছে তোমার 100 থেকে 1 এর দিকে, তখন কিন্তু এই মানটা এভাবে হবে, এটা কিন্তু লেস দেন সাইন হবে। এটা আমাদের মনে রাখার সহজ উপায় আমি একটু দেখাই। সোজা সিরিজের ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমাদের মনে হয় বুঝতে একটু অসুবিধা হবে, কারণ এখানে অনেক ছোট্ট একটা বোর্ডে আমাকে শেখাতে হচ্ছে। আসলে আমাদের পরিস্থিতি এমন যে আমরা ক্লাসরুমে তোমাদেরকে শেখাতে পারছি না, একটু কষ্ট করে বিষয়টা একটু শিখে নাও। সোজা ধারার ক্ষেত্রে, সোজা ধারা মানে ছোট থেকে বড়র দিকে
এই যে ছোট 1 2 3 আস্তে আস্তে বাড়ছে, এটাকে আমরা বলছি সোজা ধারা। সোজা ধারার ক্ষেত্রে গ্রেটার দেন চিহ্ন বসবে এবং উল্টো ধারার ক্ষেত্রে লেস দেন চিহ্ন বসবে। এটা কিন্তু ফিক্স না, আমরা চাইলে কিন্তু এটাকে উল্টায় দিতে পারি, সেক্ষেত্রে ইয়েস নোটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এত কিছু না শিখে একটা নিয়মে শিখি যে এটা সোজা ধারায় গ্রেটার দেন। এটা আরেকটা শর্টকাট নিয়ম আছে, একটু খেয়াল করো তো। 1 + 2 + 3 + 4 + ডট ডট, এটা কি বাড়ছে এদিকে না? আমাদের বাড়তিটা কোন দিকে? এদিকে যাচ্ছে, অর্থাৎ অ্যারোটা কোথায় বসছে? অ্যারোটা আস্তে আস্তে এদিকে যাচ্ছে। এটা কি গ্রেটার দেন সাইন। সোজা ধারায় এই অ্যারো যেদিকে যাবে সেটাকে আমরা গ্রেটার দেন সাইনের সাথে মনে রাখবো। আর যখন ধারাটা উল্টে যাচ্ছে, একটু খেয়াল করো আবার, ধারাটা যখন উল্টে যাচ্ছে, ধরো এখানে 100 থেকে শুরু হয়েছে, 199 98 97 এভাবে কমে যাচ্ছে, ধারাটা কোন দিকে বাড়ছে? এদিকে বাড়ছে না? ধারাটা বেড়ে গেছে কিন্তু এদিকে, তখন আমরা কোন চিহ্ন ব্যবহার করছি? লেস দেন চিহ্ন। এভাবেও আমরা মনে রাখতে পারি সোজা আর উল্টা ধারার ক্ষেত্রে বাড়তি মানটা কোন দিকে, অ্যারো দিয়েও আমরা মনে রাখতে পারি। ওকে, এরপরে এখানে যে যোগটা হচ্ছে, এই যে যোগ চিহ্নটা এস এর মানের ক্ষেত্রে যে যোগ চিহ্নটা, এটাও আমাদের একটু মনে রাখতে হবে। এটা লেখা, এটা আমি কোন দিকে দেখাবো? আচ্ছা, এই যে ধারা আমি তোমাদের শেখাচ্ছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের বোর্ডে আসার মতো প্রশ্ন, ধারা থেকে প্রতি বছরই কিন্তু বোর্ডে কোশ্চেন হয়। এই যোগ চিহ্নটা যোগের ধারায় যোগ চিহ্ন বসবে, যোগের ধারায় যোগ চিহ্ন বসবে, এবং এটা যখন আমি গুণের ধারার ক্ষেত্রে কাজ করব, তখন কিন্তু এই যোগটা আসলে আই বাড়তে বাড়তে এস পর্যন্ত যাচ্ছে, এটা হচ্ছে সেই যোগ। গুণের ধারায় গুণ চিহ্ন বসবে। গুণের ধারার গুণ চিহ্নটা কি খেয়াল করেছো? এটা কিন্তু স্টার চিহ্নর মতো। অবশ্যই সি প্রোগ্রামে যখন আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম শিখি, আমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে ডট চিহ্ন দিয়ে অথবা এরকম ক্রস দিয়ে কিন্তু গুণটা দেখাতে পারবো না, আমাদের অবশ্যই এখানে স্টার চিহ্ন ব্যবহার করতে হবে গুণ দেখানোর জন্য। তোমরা কিবোর্ডেও দেখবে, কিবোর্ডে কিন্তু স্টার চিহ্ন দিয়ে গুণের কাজটা করা হয়। ওকে, এরপরে এখানে আসি। এই যে যোগ চিহ্নটা দেখেছি, এখানে দেখো যোগ বা বিয়োগ যেটাই হোক, এইখানে যে ওয়ানটা আছে না, এই ওয়ানটা, এটা কিসের? এটা হচ্ছে ব্যবধান শিখেছি। এটা কিসের ব্যবধান? পাশাপাশি দুইটি মানের ব্যবধান। এখানে 2 এর থেকে 1 বাদ দিলে 1 হয়, 3 এর থেকে 2 বাদ দিলেও 1 হয়, অর্থাৎ প্রত্যেকবারেই সে 1 1 করে বেড়ে যাচ্ছে। আর এর প্রথম মান 1 ছিল, এর সাথে 1 যোগ করলে সে হবে 2 যোগ করার পরে সে সেই এখানে চেক করবে যে এটা কি এন পর্যন্ত হয়েছে। যখনই দেখবে নো, তখন সে আবার এখানে যাবে, এখানে গিয়ে আবার যোগ আরো একটু বাড়িয়ে দেবে, প্রথম এস এর মানের সাথে আবারও 1 যোগ হবে। আমি একটু পরে ওটাও দেখাচ্ছি। এখানে দেখো, এখানে হচ্ছে পাশাপাশি দুইটি মানের ব্যবধান, পাশাপাশি দুইটি মানের ব্যবধান, এখানে এটা বসুন। এই হচ্ছে আমাদের বেসিক রুলস ধারার জন্য যে ফ্লোচার্ট আমরা শিখি সেটা। এখন আমরা অ্যালগরিদম শিখব। ফ্লোচার্টটা কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম যে যখন এই লজিকে চলে যায় তখন কিন্তু ইয়েস হলে আমরা এসটাকে প্রিন্ট দিই। এস কোনটা ছিল? এই টোটালটা যোগফলকে আমরা বলেছিলাম এস। এখন আমরা শিখব অ্যালগরিদম। অ্যালগরিদমটা আমরা এই ফ্লোচার্টের আদলেই শিখতে পাবো। দেখো অ্যালগরিদমটা কি ছিল? স্টেপ বাই স্টেপ যখন আমরা কোনো সমস্যা সমাধান বর্ণনা আকারে লিখি সেটাই কিন্তু অ্যালগরিদম। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট n, স্টেপ 3 তে আমরা কি করেছি? আমরা ধরে নিয়েছি r এর মান হচ্ছে প্রথম মান 1, I is equal 1 and s is equal 0. স্টেপ 4 এ গিয়ে আমরা দেখো এই প্রত্যেকটা এটার সাথে মিল আছে। ওকে, স্টেপ 4 হচ্ছে এটা। স্টেপ 4 এ গিয়ে আমরা একটা লজিক দেখতে পাচ্ছি, if যদি I is greater than n is
ইয়েস সঠিক হয় তখন আমরা প্রিন্ট দিচ্ছি এস। আমরা প্রিন্টটা পরে দিব, আমরা লিখে দিব গো টু স্টেপ, যেহেতু আমাদের একটা স্টেপ কিন্তু বাকি আছে, এটা আছে, সেজন্য আমরা এখানে স্টেপ 4 এর পরে 5 না লিখে আমরা এখানে 6 লিখে দিই, কারণ 6 এ গিয়ে আমরা প্রিন্টটা করব। আর যদি নো হয় তখন আমরা কিন্তু এই কাজটা করব, তো এটাও আমরা পরের স্টেপে করব। গো টু স্টেপ 5, স্টেপ 5 দেখো নোতে গো টু স্টেপ 5, এখানে এসে আমরা কি কি কাজ করেছি, s s plus i, তারপরে লিখেছি i i plus 1, s এটা তোমরা ক্যালকুলেট লিখেও করতে পারো, ক্যালকুলেট s s plus i, আচ্ছা আমরা আরেকটা স্টেপ বাড়িয়ে নিই তাহলে দেখতে ভালো হবে। স্টেপ 6, calculate i i plus 1. Step 7, print is. Step 8, এবার আমি ব্যাখ্যায় আসি। দেখো স্টার্ট করলাম, ইনপুট নিলাম n, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপে আমরা দুটো মান যে নির্ধারণ করে নিয়েছিলাম সেই দুটো মান লিখেছি, let i is equal 1 and s is equal 0. স্টেপ 4 এ গিয়ে আমরা একটা লজিক থ্রো করেছি, if i is greater than n is yes, তখন আমরা কি করছি, যদি yes হয় তখন আমরা প্রিন্ট দিচ্ছি। দেখো এখানে go to step 7, স্টেপ 7, এই স্টেপ 7 এ কিন্তু আমরা প্রিন্টই দিয়েছি, এটা এখানে লেখা আছে স্টেপ 7 প্রিন্ট s। তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা চাইলে গো টু স্টেপ লিখে এখানে ব্ল্যাঙ্ক রেখে দিবে, এখানে সিরিয়ালি কমপ্লিট করার পরে এখানে যে স্টেপে গিয়ে প্রিন্ট হচ্ছে সেই স্টেপটা এখানে বসিয়ে দিবে, তাতেও কিন্তু ঠিক থাকবে। আর যদি নো হয় তখন আমরা এই ক্যালকুলেশনগুলো করছি, নো গো টু স্টেপ 5, স্টেপ 5 এ গিয়ে আমরা কি করছি, ক্যালকুলেট করছি s s plus i, এই বক্সের কাজটা করছি। আর স্টেপ 6 এ গিয়ে করছি ক্যালকুলেট i i plus 1, এরপর স্টেপ 7 এ প্রিন্ট দিয়ে স্টেপ 8 এ এন্ড। এই যে পুরো কাজটা আমরা করলাম, এখন আমি একটু চেঞ্জগুলো দেখাই। ধরো এটা তোমাদের গুণের একটা ধারা, যেহেতু আমি গুণেরটাও দেখাবো, এটা যদি গুণের ধারা হয় আমাদের কি কি চেঞ্জ আসতে পারে এখানে। i এর মান প্রথম মান, s এর মান কি হয়ে যাবে বলো তো, আমি একটু আগেই দেখেছি গুণের ধারায় s এর মান হয় 1, তাহলে এখানে চেঞ্জটা হবে 1, এবং এইখানে একটা চেঞ্জ হবে গুণ চিহ্ন, এই চেঞ্জের আদলেই আমরা এখানে চেঞ্জ করব s এর মান 1 আর এখানে হবে গুণ চিহ্ন, আর কোনো চেঞ্জ নাই, জাস্ট একটা গুণের ধারা হয়ে গেল এটা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন আমি ধারাটা আবার একটু চেঞ্জ করে দেখাই। ধরে নাও এই ধারাটা শুরু হয়েছে 10 প্লাস 20 প্লাস 30 প্লাস 100, এরকম একটা ধারা তোমাদের দেয়া হয়েছে। তোমরা দেখে বুঝতে পারছো যে এই ধারাতে কোনো অ্যালফাবেট নেই, অর্থাৎ কোনো বর্ণ নেই, সেক্ষেত্রে আমরা ইনপুট ব্যবহার করব না, আমাদের ইনপুটের প্রয়োজন নেই। কারণ আমি আগের বারেই বলেছি, ফ্লোচার্ট দেখানোর সময় বলেছি, যখনই ধারাতে কোনো বর্ণ না থাকবে আমরা ইনপুট দিব না, অর্থাৎ বর্ণ থাকলেই শুধুমাত্র ইনপুট হবে। এখন i এর মান কত হবে, i এর মান এখানে ধারার প্রথম মান, i এর মান শুরু হয়েছে 10 থেকে, আর যেহেতু এটা যোগের ধারা এখানে এটা হয়ে যাবে 0। এখানে i is greater than n, যেহেতু এই ধারাটা বাড়ছে এদিকে, অর্থাৎ গ্রেটার দেন চিহ্নই থাকবে, এখানে বাড়ছে কত দূর পর্যন্ত, এই i শুরু হয়েছে 10 থেকে, i বেড়ে যাচ্ছে কত দূর, 100 পর্যন্ত, তাহলে এখানে হয়ে যাবে 100, n এর পরিবর্তে এখানে আমরা দিচ্ছি 100, এটা হচ্ছে ধারার শেষ মান, ধারার শুরুর মান, ধারার শেষ মান। যেহেতু এটা যোগের ধারা আমরা কিন্তু এখানেও একটা যোগ চিহ্ন বসাবো। এবার এখানে এসে আমরা কতটুকু বাড়ছে বা কমছে দেখতে পাচ্ছি, i is equal i plus আগে ছিল 1 আর এখানে বাড়ছে কত করে, এদের ব্যবধান কত, দেখো 30 এর থেকে 20 বাদ দিলে থাকে 10, 20 এর থেকে 10 বাদ দিলেও 10 থাকে, অর্থাৎ এখানে 10 10 করে বাড়ছে, অর্থাৎ প্রথম i এর মান যদি 10 হয় তার সাথে আরো 10 যোগ করলে আমরা 20 পাই। এই এরপর yes এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এই একই জিনিস এখানে করতে হবে। এখন আমরা স্টেপ চেঞ্জ করে জাস্ট এই স্টেপটা আমরা বাদ দিয়ে দিব,
অর্থাৎ ইনপুট বক্সটা আমাদের প্রয়োজন নেই। এবং এখানে এটা 10 হবে, এখানে হয়ে যাবে 0 is greater than 100। আর স্টেপগুলোকে চেঞ্জ করে দিতে হবে, এখানে হবে যোগ চিহ্ন আর এখানে হবে 10। স্টেপটা তোমরা আশা করি চেঞ্জ করতে পারবে। আর এটাই আসলে তোমাদের বাড়ির কাজ থাকবে, এই পুরোটাকে গুছিয়ে লেখা। আমি এখানে একটু চেঞ্জ করে দিই, এখানে আমি n বসিয়ে দিই। এটা থাকবে তোমাদের বাড়ির কাজ, 10 প্লাস 20 প্লাস 30 প্লাস ডট ডট প্লাস n, এটার একটা যোগের ধারা এবং আরো একটা দিচ্ছি, সেটা থাকবে গুণের ধারা। একই জিনিসের আমি একটা গুণের ধারাও দিয়ে দিচ্ছি, 1 নাম্বার 2 নাম্বার। এই দুটো তোমাদের বাড়ির কাজ থাকবে, যেটা তোমরা নেক্সট ক্লাসের জন্য প্রিপেয়ার করবে। একটা গুণের একটা যোগের, এটা কোথা থেকে শুরু হচ্ছে, 10 থেকে শুরু হচ্ছে, n পর্যন্ত যাচ্ছে, একটা যোগের জন্য একটা গুণের জন্য। এই দুটো ধারার জন্য তোমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করবে। আমার ক্লাস শেষ আজকের মতো। আশা করছি তোমরা উপকৃত হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বিষয় শিক্ষক যে তার কাছ থেকে জেনে নেবে। ভালো থাকবে সবাই, সবাই সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। থ্যাংক ইউ।